ধরেন আপনারা তিনজনই কোনো না কোনোভাবে আপনাদের প্রয়োজনে অপ্রয়োজনে আপনাদের হচ্ছে নাটক ঠিক করতে হয়, চয়েস করতে হয়, সেটা একাডেমিক্যালি নন একাডেমিক্যালি বিভিন্নভাবে। এই যে নাটক ঠিক করেন, সেই নাটকটা আসলে কোন পারপাসে ঠিক করেন, এটা হচ্ছে এক। এটার সম্পূরক প্রশ্ন হচ্ছে আপনাদের দৃষ্টিতে সেরা নাট্যকার কে বা সেরা নাটক কোনটা, এইটা কিসের উপর নির্ভর করে? দ্বিতীয় প্রশ্নটা বলি, আমি যেটা সিলেক্ট করি যখন মঞ্চে করবার জন্য, ওটাই আমার কাছে তখন সেরা নাটক। কারণ ওটা আমি সেরা বলেই তো মনে করছি, বলেই এটা করছি। এবং মানে সেরার আসলে কোনো সেরা হয় না, আসলে সবই সেরা, হয়তো সবই সেরা না। আমি কীভাবে আমি দেখছি আর আমি আরেকজন কীভাবে রিসিভ করছে, এটার উপরে নির্ভর করে এটা আমি কতখানি এটার সাথে মানে সরাসরি যোগ তৈরি করতে পারলাম। তো সেরা চিন্তা করি না ওইভাবে যে এইটা সেরা, আমি যখন যেটা সিলেক্ট করি সেটাই সেরা। আর এইটা যে ঠিক করি, যে আমার দেখার দৃষ্টিভঙ্গি এটা ঠিক করে দেয় যে আমি কোন নাটকটা চুজ করবো। এবং এটার সাথে আমি পলিটিক্যালি আসলে কানেক্টেড, কারণ আমি পলিটিক্সের বাইরে চিন্তা করতে পারি না। সব কিছু আমার জীবনযাত্রা সব কিছু এখন সবসময় ছিল, হয়তো এখন তো আরও সচেতনভাবে চিন্তা করি নানা কারণে। এটা আমি একবারই রাজনৈতিকভাবে দেখি, সেই কারণে আমি তখন চুজ করি, তখন আমার যে ফিলোসফি, আমার যে চিন্তা, এবং এইটি আসলে আমি মনে করি যে আমি শেষ সময়ের এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, আমার চুজটা সেই সময় ফিলোসফি দ্বারা নিয়ন্ত্রিত, সেই সময়ের চেতনা দ্বারা নিয়ন্ত্রিত। হয়তো 2 বছর পরে গিয়ে আর এক রকম ফিলোসফি তৈরি হবে, কারণ আমি তো মানে পুকুর না, নদী, আমি তো এক জায়গায় বদ্ধ নাই, কোনো মানুষই নাই। তখন হয়তো আর এক রকমভাবে আমার চুজটা হবে, এবং দুইজন দুই রকম করাই জন্য, মানে এই একই জায়গা থেকে দাঁড়িয়ে কেন হচ্ছে। আমার শৈশব থেকে এখন পর্যন্ত আমার বেড়ে ওঠা, আমার যে অভিজ্ঞতা, জীবন অভিজ্ঞতা, এবং তার ভেতরে তো আমার দৃষ্টি তৈরি হচ্ছে। এবং আমি তো একটা নির্দিষ্ট একটা ভূখণ্ডে অথবা একটা জায়গা, এখন যদিও সারা পৃথিবীর ব্যাপারগুলোর সাথে আমি সরাসরি কানেক্টেড হতে পারছি মুহূর্তের মধ্যে, কিন্তু তারপরেও আমি একটা জনপদে থাকি, হয়তো একটা পরিস্থিতি ফেস করি প্রতি মুহূর্তে, এবং তার ভেতর দিয়ে বড় হয়েছি। কিন্তু মজার একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে রাজনীতি আর শিল্প আলাদা নাকি এক? এটা কি, এটা আমি যদি বলি যে মানে খিচুড়ি আর চালের মধ্যে তফাৎটা কি, ঠিক আছে, সুতরাং আলাদা করে পার্ট করে দেখার কোনো সুযোগ নাই। সবকিছুর মধ্যে সবকিছুর মিশেল আছে আসলে। হ্যাঁ, সুতরাং এটা আলাদা কতখানি ইয়ে থাকবে বা থাকবে কি থাকবে না, আমার মনে হয় যে শিল্পের সঙ্গে অবশ্যই রাজনীতির যোগ আছে। আবার কেউ এটাকে নাও রাজনীতির বাইরে থেকেও দেখতে পারে। রাজনীতি বলতে আসলে সে কী বোঝে সেটার উপর নির্ভর করছে। আমি কিন্তু এখানে রাজনীতি দলীয় মানে না এটা না, হ্যাঁ অন্যভাবে দেখছি। আমি আমার চুজের ব্যাপারে এখন পর্যন্ত যেটা করছি, হয়তো 2 বছর পরে সেটা ভেঙে যাবে। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন পর্যন্ত যে নাটকগুলো এই কিছুদিন আগ পর্যন্ত চুজ করেছি, হয়তো তার আগে আর এক রকম চুজ করতাম। ম্যাক্সিমাম নাটকে আমার নাটকের ভেতরে মানে যুদ্ধ আছে, যুদ্ধ ঘটে। এটা আমার মানে এই মানে সাম্প্রতিক বিশ্ব নিয়ে আমার এইটা সবচেয়ে বড় মর্মবেদনার জায়গা। পৃথিবীতে যে যুদ্ধগুলো ঘটছে, এবং আমার দেশেও যুদ্ধ হয়েছে, যুদ্ধের ভেতর দিয়ে আমরা পেয়েছি। 71ও আমাকে নাড়া দেয়, যেমন করে পৃথিবীর অন্য যে প্রান্তে যে সময় যুদ্ধ ঘটেছে আগে এবং এখন দেখতে পাচ্ছি, সেগুলো এত ভয়াবহ লাগে এবং একটা মানে অসুস্থ ফিল হয় যখন এসব ফুটেজ দেখি অথবা দেখি। ফলে এইটা মনে হয় যে এই জায়গাটা খুবই, আসলে তো ক্রাইসিস সব কিছুই। আর আমি শুধু যে ক্রাইসিস তুলে ধরার জন্য করছি তা না, ওইটা আমাকে যা নাড়া দিচ্ছে, আমি সেই নাড়াটা আমার দোলাটা আরেকজনের ভেতরে সেই দোলাটা পৌঁছে দিতে চেষ্টা করছি। সে হয়তো তার দোলাটার সাথে এটা মিলিয়ে নেবে অথবা নেবে না। এটা কি তোমার এক ধরনের লড়াই? হ্যাঁ, আমার লড়াই। সেই লড়াইটা এই না যে এই লড়াইয়ের ফলটা কি, ফলবিহীন লড়াই, রেজাল্টটা কি হবে, এই সব কিছু রেজাল্টে হয় না। আমার বেড়ে ওঠা, আমার সংগ্রামটাও সৃষ্টি আনন্দ, এবং এই লড়াইটা হচ্ছে আমার সাথে আমার লড়াই, কিংবা এই যে ইয়ে তৈরি আছে আমার চারিপাশে, সেগুলোর সাথে সেগুলো মানে সবসময় তো আমি এগোচ্ছি, মানেই তো আসলে লড়াই করে গেছি। আমার কাছে মানে আমি কেন বললাম ভালো লাগলো আমার যুদ্ধ, এটা তো মানে আনএন্ডিং, মানে আমরা সভ্যতার শুরু থেকেই দেখে যাচ্ছি, এটা এক্সিস্ট করেই যাচ্ছে। এবং এখন মানে এই মুহূর্তেও যদি যুদ্ধ বন্ধ করে দেওয়া সম্ভব হয়তো পৃথিবীর সমস্ত মানুষ এক বাক্যে বলতো যে হ্যাঁ খুবই ভালো হয়, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। তার মানে যুদ্ধ মানে শুধু যুদ্ধ তো শুধু যে অস্ত্রের নিয়ে তাও না, মানুষের মধ্যে যুদ্ধ হয়, পরিবারের মধ্যে যুদ্ধ হচ্ছে, ব্যক্তিতে যুদ্ধ হচ্ছে, এই লড়াইটাই আমি যদি দাদার সাথে ওই জায়গায় আমি একদমই একমত হয়ে বলতে চাই। সেটা হচ্ছে যে শিল্প আমি কনসিয়াসলি পলিটিক্যালি করি অথবা না করি, এটা ডিপেন্ড করে না। শিল্প সবসময় পলিটিক্যাল, এটা মনে রাখতে হবে। যখন আমি লিখে ফেললাম অথবা যখন আমি প্রেজেন্ট করে ফেললাম, ইট শুড বি পলিটিক্যাল, কারণ এটি কোনো না কোনো একটি পক্ষকে
আহত করবেই। এবং এটার ভিতরে যখনই এটার ভিতরে দর্শন তৈরি হচ্ছে, যখন আমি আমার ফিলোসফি অ্যাপ্লাই করছি, তখন তো অবশ্যই পলিটিক্যাল ব্যাপারটা এমনি দাঁড়াবে, অটোমেটিক্যালি যাবে। আমি এবং পক্ষ বিপক্ষ তৈরি এমনি হচ্ছে। তৈরি হবে। কনসিয়াসলি আমি করি অথবা না করি, ফলে আমি ব্যক্তি হিসেবে নন পলিটিক্যাল হতে পারি, কিন্তু আমার আর্ট কখনো পলিটিক্সের বাইরে না। ডিরেক্টরের সাথে ডিক্টেটরশিপ এই ধরনের একটা প্রপঞ্চ এটার সাথে যুক্ত ছিল। নাটকের ক্ষেত্রে যে ডিরেক্টর সে অলঙ্ঘনীয় এবং হচ্ছে খুবই পাওয়ারফুল, এটাই ছিল। অভিনেতাদেরকে যা খুশি তাই করতে পারবে। এইটা আসলে কি, এটা কিভাবে ব্যাখ্যা করবেন এটা? মানে কারণ আপনার অভিনেতার মন নাই, ওটাকে কেটে ফেলে আপনার মন, ডিরেক্টরের মনটাকে ওখানে ইমপ্লিমেন্ট করা। আচ্ছা, এটা সমস্যা হচ্ছে যে এটা কতটা নিপীড়ন, ভয়াবহ নিপীড়ন। আমি সবসময় মনে করতাম যে যখন হচ্ছে যে আমি বাপিকে বলতাম যে কি আমরা তো প্রস্টিটিউটের মতো লাগতেছে আমি যখন অভিনেতা হিসেবে আমার যখনই অভিনয় করতাম তখন আমার কাছে নিজেকে প্রস্টিটিউট মনে হতো, লাইক এ প্রস্টিটিউট। কিন্তু যখন হচ্ছে যে অনেক ধরনের ডিরেক্টর, এখানে দুজন ডিরেক্টরের নাম আমরা করতে পারি। একজন হচ্ছে যে কি বলে জার্জি বিউটস্কি, অ্যান্ড সেকেন্ডলি আরেকজন নাম করতে পারি, সেটা হচ্ছে যে কেটি মিচেল। এই দুজন, একজন তো পোলিশ, একজন হচ্ছে যে ব্রিটিশ। তো এই দুজন ডিরেক্টরকে যারা আসলে মানে যে ডিক্টেটরশিপকে সম্পূর্ণরূপে আসলে খারিজ করেছে, এবং খারিজ করতে কী করে, যেমন গ্রোটেস্কি সম্পর্কে তো আমরা জানি যে তিনি যে বসতেন এবং কোনো কথাই বলতেন, তিনি কোনো কথাই বলতেন না। একটা নিয়ে হয়তো আগে প্রি ডিসকাশন হয়তো হতো, বা সেরকম সবাই মিলে হয়তো একটা ডিসকাশন হতো, এবং তারপর যাওয়ার পর সেখানে ইম্প্রোভাইজেশন শুরু হতো, এবং তিনি চুপচাপ করে বসে থাকতেন এবং শুধু দেখতেন, কেউ কমেন্টও করতেন না। কোনো একটা জায়গায় যদি সেই কারেজমেন্টটা তৈরি হতো তখন তিনি বলতেন যে হ্যাঁ আরেকবার করেন, এইটুকুই। এবং অভিনেতারা বুঝে যেত যে হয়তো যে আমাকে এখান থেকে আবার স্টার্ট করতে হবে, ডে বাই ডে এভাবে ডেভেলপ করা হয়েছে তার থিয়েটারগুলো। কেটি মিচেল লাইক দ্যাট, যে তিনি যখন ডিরেকশন দেন তখন তিনি ডিরেকশন দিতে আসলে তিনি শুধু তার জায়গাতে থাকেন না, তিনি পারফর্মারদের কাছে যান এবং পারফর্মারদের অনুভূতিতে কী করতে ইচ্ছা করছে, তার নাটক সে সেটা কতটুকু রেলিভেন্ট বা রেলিভেন্ট না সেটা তিনি পরে ব্যাখ্যা করবেন, আগে আপনি এটা করেন। আচ্ছা, সো ইন্ডিপেন্ডেন্স ফলে ওই জায়গাগুলোকে মানে যে আমরা একটা যেটা হচ্ছে যে আমরা প্রমিনেন্ট জায়গাটা, তো আমরা সমস্যা হচ্ছে মানুষ হিসেবে হচ্ছে যে আমরা নিজেরাও ডমিনেট করতে পছন্দ করি না। কিন্তু এটার সাথে আমার একটা বিয়ে হচ্ছে যে মানে এটার সাথে আমার একটা সম্পূরক প্রশ্ন আছে। ডিরেক্টর এখানে মানে এই যে হ্যাঁ ডিরেক্টরশিপ অবশ্যই করে হয়, কিন্তু আমার ধারণা যে সেটার ব্যতিক্রমও ঘটতে পারে, অথবা আছে নিশ্চয়ই। ডিরেক্টর নিশ্চয়ই অভিনেতাকে তার স্বাধীনতাটুকু দেন, কতখানি দেন সুতা হয়তো তার কাছে ধরা থাকে, এইটা নিয়ে হয়তো আমাদের মনে হচ্ছে যে আসলে সে কতখানি ফ্রিডম। কিন্তু মানে আমার ধারণা যে মানে ডিরেক্টর থিয়েটার বলি আর যাই বলি, ডিরেক্টর হয়তো সূত্রধারের কাজটা করতে পারেন, উনি তো ওই জায়গাটায় হয়তো টোকাটা দিয়ে দেন, বাদ বাকি তার চলাটা সেই নিজেই চলে হয়তো। হ্যাঁ, কেউ ধরিয়ে যদি একেবারে ফিক্স ফর্মে মুখস্থ করিয়ে এখানে যাও ওখানে দাঁড়াও এইভাবে হাসো এইটা মানে তো এরকমের, হ্যাঁ সেইগুলো হয়তো একেবারেই ওই যে মানে ডেডলি থিয়েটারের মতো অবস্থা হতে পারে। কিন্তু আদারওয়াইজ আমার ধারণা ভালো ডিরেক্টরও মানে সে হয়তো ফিলোসফিটা ডমিনেটিং করে, তার ফিলোসফি সে যেটা প্রকাশ করতে চায়, নাটক একটা থিম তো সে চিন্তা করেছে, সে হয়তো দর্শনগত ব্যাপারটা ডমিনেটিং করে অভিনেতা ইয়েকে, কিন্তু অ্যাক্টিং যে হচ্ছে, মেকিং যে হচ্ছে, সেখানে ডিরেক্টর অবশ্যই একটা নিয়ন্ত্রকের ভূমিকা, কিন্তু সেই নিয়ন্ত্রণটা সে অনেকখানি ছেড়ে দিতে চাইলেও পারে। আর্টের যে ফ্রিডম, সেই ফ্রিডমটা আসলে যে কোনোভাবে দরকার, সেটা হচ্ছে যে সবচেয়ে জরুরি, তাই না? আমার অবশ্যই যে উইদাউট ফ্রিডম কখনোই হচ্ছে সুন্দর শিল্প তৈরি হতে পারে না। ওটা দেখলেই বোঝা যাবে যে এটা আসলে কি প্রসেসের ভিতর দিয়ে আসছে। এটা একটা মানে আমি ইয়ার কি বলে ডিজনি পারফরমেন্স দেখছি, অ্যালাদিন করছে, ইটস এ ট্রিমেন্ডাস পারফরমেন্স, মানে সিরিয়াসলি। এবং মানে যে এই সময়ে মানে যদি হচ্ছে যে টাকা খরচ করা যায় তাহলে থিয়েটার কত দূর পর্যন্ত পৌঁছাইতে পারে, এবং যে সে যে ফিল্মের সাথেও ওই যে ওটার নাম কি ভুলে গেলাম, ডিজনির ওই প্রোডাকশনটা, হ্যাঁ ওটা হ্যামিল্টনের কথাই বলতেছিলাম, অ্যালাদিন, ওরা তো ধরে বাচ্চাদের নিয়ে যখন ছিল লায়ন কিং, তো এগুলো প্রোডাকশন দেখলে মনে হয় কি যে হ্যাঁ থিয়েটারের ওই ইয়াটা সম্ভব। কিন্তু এটি কি, এটি সম্পূর্ণরূপেই যেটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট একেবারে, এবং যেটা হচ্ছে কি, তার মানে নাটক এবং ব্যবসা
একীভূত হয়ে গেছে। এই একীভূত হওয়াটাকেই আমরা হচ্ছে যে মানে কনসার্নের চোখে দেখছি, মানে খারিজ করছি না, কিন্তু কনসার্নের চোখে দেখছি। এখানে আমি একটা প্রশ্ন হ্যাঁ, করতে না, চাই, এটা দুর্দান্ত একটা যে দেশগুলোর কথা তুমি বললা যে ব্রডওয়ে বলি বা নিউ ইয়র্কে যারা প্র্যাকটিস করতেছে বা শেক্সপিয়ার কি বলে ইউকেতে যারা প্র্যাকটিস করতেছে, সো এখানে একটা বড় ইনভেস্টমেন্ট আছে। দ্যাট মিনস দ্যাট ইকোনমি ক্যান আপহোল্ড দিস কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, যেখানে এরকম দর্শকরা এত এত হাজার টাকা দিয়ে যে টিকিট কিনতে পারবে। আমার ইকোনমি যদি এরকম স্টেবল হইতো তাহলে আমার এখানেও এক ধরনের হইতো ডেফিনেটলি। সো এইখানে আসলে এই ইনভেস্টমেন্টেরও আর আমাদের না হওয়ার কারণ কি, মানে আমরা আমাদের হয় নাই কেন? আমাদের এখানকার যে চর্চা থিয়েটারের কিংবা অন্য শিল্প মাধ্যমের চর্চাটা ইয়েতে আলাদা, অনেক চেঞ্জ হয়েছে বটে, তারপরেও কিন্তু ওই শিকড়ে কিছু না কিছু রয়ে আছে। এটা একটা আরেকটা ব্যাপার হচ্ছে আমার অর্থনৈতিক সিস্টেমটা ডিফারেন্ট, আমার অর্থনৈতিক ব্যবস্থাটা আলাদা। আমি যদি ওই প্রশ্নটার উত্তর দিই, আমাকে একদম খুবই স্পেসিফিক্যালি আমি দুটো কথা বলবো। একটা হচ্ছে যে অর্থে আমরা থিয়েটার ধ্বংস হয় নাই আসলে, আমি মনে যে থিয়েটার যেমন ছিল তার রূপ পাল্টাইছে ভিন্ন ভিন্ন রকমভাবে। যদি আমরা যে অর্থে বা বলছি যে মেন স্ট্রিম হয়ে ওঠা বা আমরা যে অর্থে থিয়েটারকে দেখছিলাম, থিয়েটার সংজ্ঞায়ন করা হচ্ছিল, সেই থিয়েটার পতনের মুখে। এবং সেই থিয়েটার পতনের দুটো কারণ আছে। এক নম্বর কারণ হচ্ছে ধর্মের সঙ্গে সংযুক্ততা হারানো। নাম্বার দুই, আমি খুব স্পেসিফিক্যালি বলছি, নাম্বার দুই হচ্ছে থিয়েটার নামক সত্তাটির একটি দ্রোহী চেতনা তৈরি করা। যে নাটক সমাজ পরিবর্তনের অংশ, হাতিয়ার। নাটক কি বলা হচ্ছে যে সমাজ চেঞ্জ করে দেবে, দুনিয়া পাল্টে ফেলবে, হ্যান করবে। এই যে দ্রোহী রূপ, এই দ্রোহী রূপ দেখাইতে যে শত্রু হলো সবাই আমাদের। এটা দুর্দান্ত। এবং এইটার সাথে সত্যজিতের একটা কমেন্ট আমি বলি। সত্যজিৎকে এক সাংবাদিক জিজ্ঞেস করছিল, আচ্ছা এই যে চলচ্চিত্র কি সমাজ পরিবর্তন করতে পারে কিনা? সত্যজিৎ বলছে যে চলচ্চিত্র সমাজ পরিবর্তন করতে পারে না, কখনো করে নাই, কখনো করবেও না। যখন সময় নিজেই তৈরি হয় তখন হচ্ছে চলচ্চিত্র কোনো না কোনোভাবে আগায় দিতে পারে, কোনো না কোনোভাবে পিছায় দিতে পারে। দ্যাটস অল। নাটকের এমনভাবে সংজ্ঞায়ন করে ফেললাম যে তখন হচ্ছে যে কি বলে হচ্ছে আমরা ওই কি সমাজ পরিবর্তন, হ্যাঁ এক্স্যাক্টলি, তখন হচ্ছে যে আমরা ওই যাত্রাকে বললাম ফাত্রা। আচ্ছা, মানে আমরা বললাম হচ্ছে যে আইডেন্টিফাই করে দিলাম যে আইডেন্টিফাই করে তুমি শিল্প, তুমি শিল্প না। এবং বলি যে যদি প্রশ্ন করো যে মূল জায়গাটা কি, তাহলে আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি বলবো যে থিয়েটার তুমি যেখান থেকে নিয়ে আসছো, যেখান থেকে অধিগ্রহণ করছো, নিজের বলে দাবি করছো, সেই সমাজের মানুষগুলো, খেটে খাওয়া মানুষগুলো, সাধারণ মানুষগুলো, বিনা পয়সায় নাটক করা মানুষগুলো, বিনা পয়সায় পারফরমেন্স করা মানুষগুলো, তাদের হাতে আবার ওই অবস্থায় ফেরায় দাও। যদি ফেরাই দিতে পারো তাহলে আর এত আয়োজনের প্রয়োজন হবে না। সাহিত্যের ক্ষেত্রেও তাই, ইয়ার ক্ষেত্রেও তাই। কিন্তু কিন্তু আমি দিলেও তো আসলে ওর হাতে ফিরবে না, কারণ হলো যে আমি সমস্ত সিস্টেম বদলাই ফেলছি। তো ও আমি দিলেও তো ওর কাছে যাবে না, কারণ ও এখন রিক্সা চালায়, ও আগে গান করতো, আর ধান কাটতো, ও তো আর নাই, ও তার ওখানে নাই, ওর সমস্ত কিছু জীবনযাত্রা বদলে গেছে। ওকে আর আমি পাবো কোথায়? এক্স্যাক্টলি। কেউ আছে এখনো হয়তো একটা জায়গায় পড়ে, সেই সংখ্যাটা তো কমে গেছে। জিওপলিটিক্সেরই এক ধরনের ইভলিউশন ঘটে। তার মানে এটার যতই আমি মেটাফরিক্যালি বা হাইপোথেটিক্যালি চিন্তা করি, হাইপোথেটিক্যালি যে আমি ওদেরকে ফেরায় দিলে আমি ঠিক আছি, ফেরায় তো দেওয়া যাচ্ছে না। কারণ কমিউনিটি সাথে অনেক কিছু লিংক, কমিউনিটি ভেঙে ফেলছে, কমিউনিটি ফেলে ফেলছে, ইন্ডিভিজুয়াল করবে। তুমি দুদিন পর থিয়েটার করতেই পারবে না, তোমাকে তখন ভিন্ন ভিন্ন এবং এতটা মানে প্রলোভনের শিকার হয়ে, মানে যে পুঁজিবাদী বলি, অমুক বলি, তমুক বলি, যে নাম দেই বা না দেই, তারা এমন রূপান্তরিত একটা জায়গায় দাঁড়িয়েছে যে তাদেরকে আসলে মানে হয় একে অর্থনীতির সাথে সরাসরি যুক্ত করে দিতে হবে যে এটার ভেতর দিয়ে অনেক লাভ তৈরি করা যাবে, আর নতুবা তার মানে সবাই তো এখন ইন্ডিভিজুয়ালি যে আমার কি হবে কালকে, আমার লাইফের কি হবে, আমার বাচ্চা কাচ্চার কি হবে। কিন্তু এই হিস্ট্রি তো আমরা গত 1000 বছর পিছন দিকে দেখি নাই না। সেটা আপনি হয়েছে, কিন্তু তাও যে এটা আটকে গেছে তা না। এখন জীবনযাত্রার ইয়েও চেঞ্জ হচ্ছে, এটা জোর করে আটকানো সম্ভব নয়। তবে যাই হোক, আমার মনে হয় যে মানে এটা কোনো না কোনো দিক দিয়ে আবার একটা মুখ তুলবে। আপনার ওই কথার সাথে একটা ওই যে বাপিদা একটা ইয়া নিয়ে বসে আছে, তো দেশ আর রাষ্ট্র যে আলাদা, সেটার একটা কবিতা শুনি আমরা একটা দেশ চেয়েছিলাম, দেশ খুঁজতে খুঁজতে আমরা সবাই দম দেয়া এক রাষ্ট্রযন্ত্র পেলাম। আদতে মায়ের আঁচলের ছায়া আমাদের আগলে রাখবে বলে আমরা একটা দেশ চেয়েছিলাম। এমন একটা দেশের জন্য জানের পরোয়া না করে পরওয়ারদিগারের হাত ধরে নেমে গেছি নীল নদে, ভেসে গেছি পালিত পাখির ফিরে আসার অপেক্ষায়। কতবার মরে গেছি আফ্রিকায়, মধ্যপ্রাচ্যে হয়েছি নিখোঁজ, পাগল সাব্যস্ত হয়ে কারাগারে কেটে গেল 4500 বছর।
আমরা একটা দেশ চেয়েছিলাম বলে আমাদের সফেদ সাদা হাড়ের পিরামিড বানানো হলো। চোখের স্বচ্ছ স্তূপের ওপর দাঁড়িয়ে পড়ল অশরীরী এক ছায়া। আমাদের বেয়নের ঠোকা হৃৎপিণ্ড, ছিটকে পড়া মগজ শেষ ইচ্ছা প্রকাশে বাধা পেয়ে বন্দী হলো। তবুও একটা দেশ চাইতে পারি বলে নম্বর ছাড়া আমাদের আর কোনো ঠিকানা রইল না। দেশের জন্য স্লোগান দিতে দিতে আমরা জেনেছিলাম দেশ আর রাষ্ট্র কখনো এক হতে পারে না।